থর মরুভূমির গভীরে লুকিয়ে থাকা পাকিস্তানি এক রূপকথার গ্রাম, যার নাম গৌদিয়ার সোমরা মহল্লা। করাচি থেকে বাসে চেপে মরুভূমির বুক চিরে দীর্ঘ পথ পেরিয়ে আমরা পৌঁছাবো মিঠি, আর সেখান থেকে একদম সীমান্ত ঘেরা এই প্রত্যন্ত গ্রাম। ধুধু বালুচর, রঙিন সংস্কৃতি আর নীল আকাশের এক মেলবন্ধন দেখতে আমার সাথে থাকুন আজকের এই পুরো সফরে। করাচি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই শহরের কোলাহল বদলে যাবে শান্ত ধূসর দিগন্তে। সিন্ধুর এই মহাসড়ক দিয়ে যাওয়ার সময় যত এগোবেন সবুজ গাছপালা কমতে থাকবে এবং হলুদ বালির ছোট ছোট পাহাড় বা টিলা চোখে পড়বে। প্রায় 6 ঘন্টা জার্নির পরে এই বাসে করে করাচি থেকে চলে আসলাম মিঠিতে। আর মিঠি হচ্ছে পার্কার সম্ভবত বলে, আর এটি হচ্ছে ডেজার্ট এরিয়া। ব্লগে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ডেজার্টের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো। এই মুহূর্তে আমি রয়েছি থর পার্কার এরিয়ার মিট্টি নামে একটা বাজারে। আর এখানে এসে আমরা খাবার দাবার নিয়েছি, দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে, আর আমরা অপেক্ষা করছি আমাদের এক ভাই আসবে। এখানে হচ্ছে আমরা খাবার নিয়েছি, একটা চিকেন, সবজি, রুটি আর পানির। দেখেন ছোট্ট কলস, কি ডিজাইন, পানির কলসের ডিজাইন। এটা হচ্ছে একটা মরু অঞ্চল, এখানে পানির খুব সংকট। এটা 200, এটা 100। এটা 200, এটা 100। আচ্ছা, চিকেন হচ্ছে 200 আর ভেজিটেবল হচ্ছে 100। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। এটা প্রচন্ড রোদ। মিঠি বাস টার্মিনাল। তো এখান থেকে আমাদের যেতে হবে একটা গ্রাম এরিয়াতে, ডেজার্টের গ্রাম এরিয়া। এখানে ছোট ছোট মিনি বাসগুলো রয়েছে, বড় বাসগুলো বাইরের সাইডে। তো এখন আমরা এর জন্য ট্যাক্সি খুঁজে বেড়াচ্ছি, ট্যাক্সি নিয়ে চলে যেতে হবে সেই গাঁয়ে। মিঠি বাস টার্মিনাল থেকে গৌদিয়ার সোমরা নামে একটি গ্রাম রয়েছে, আমরা সেই দিকে যাচ্ছি। এটি হচ্ছে মিঠি বাইপাস টার্মিনাল এরিয়া। এখান থেকে আমরা এই ছোট্ট গাড়িটা নিয়ে যাচ্ছি গৌদিয়ার সোমরা, আর এটা পার হচ্ছে 2000 রুপি। দূরত্ব প্রায় 18 থেকে 20 কিলোমিটারের মতো। আর এই দিকটা হচ্ছে উমরকোট বাদিন, আর এটা হচ্ছে ইসলামকোটের রাস্তার ডানে হচ্ছে ডিপ্লো। ইসলামকোটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, মরু অঞ্চলের দিকে, যদিও পুরাটাই মরু অঞ্চল। মিঠি শহর পার হওয়ার পর আসল থর মরুভূমির সৌন্দর্য শুরু হয়। এখানকার রাস্তাগুলো অনেকটা ঢেউ খেলানো। রাস্তার দুপাশে ছোট ছোট ঘাস আর ক্যাকটাস জাতীয় গাছ। মাঝে মাঝে মরুভূমির ঝকঝকে রোদে বালির কণাগুলো হীরের মতো জ্বলজ্বল করে। আর কিছুক্ষণ পর পরই দূরে চোখে পড়ে ছোট ছোট গোল ছাউনি ঘরের মতো। কোথায় আসলাম? আসসালামু আলাইকুম। সালাম। कैसे है भाई? আসসালামু আলাইকুম। পার্কার এরিয়া কোট গৌদিয়ার নামে একটা গ্রামে চলে আসছি। এত সুন্দর একটা গ্রাম, আমি পুরো গ্রামটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এখানে আব্দুল ফাহিম ভাই হচ্ছে আমাদেরকে রিসিভ করলো, আর এটা পুরো বিভিন্ন সোর্সের মাধ্যমে আসলে এই গাঁওটার আমরা সন্ধান পেয়েছি বা এখানের লোকজনের সন্ধান পেয়েছি। যাই হোক, পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখাবো। ডেজার্টে লোকজন কোথায় থাকে, কেমন থাকে, তাদের লাইফস্টাইল, তাদের ঘর বাড়ি, কীভাবে তারা জীবনযাপন করছে, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এবং শেয়ার করব আপনাদের সাথে। আপনারা পুরো ভিডিওতে সাথে থাকুন, এবং যারা আমার ট্রাভেল কমান্ডো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই ট্রাভেল কমান্ডো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আমরা এখানে একটা গেস্ট হাউসে উঠেছি, ছোট্ট একটা গেস্ট হাউস গ্রামের মধ্যেই। তো আমরা এখন গেস্ট হাউসের ভেতরে প্রবেশ করব। আসেন গেস্ট হাউসটা দেখাই। খুবই ছোট, সিমসাম, নিট অ্যান্ড ক্লিন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে। আমি ভাবছিলাম এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা হবে না।
এটা হচ্ছে সেই ছোট্ট গেস্ট হাউস যেখানে পাঁচটা বেড রয়েছে আর 4টা সিঙ্গেল সোফা রয়েছে। আর এইগুলোকে বলে হচ্ছে চারপায়া বা চৌকি, খাট, খাটিয়া, বিভিন্ন নামে ডাকা হয়। আর এটা তো আসলে জেনারেলি আমরা কাঁথা বলি। इसको नाम क्या आपको जबान से क्या? রালি। अच्छा, আমরা বলি কাঁথা, এটা হচ্ছে রাল্লি। রাল্লি, ओके। और इसको तो क्या? अच्छा 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। তো এখন আমরা একটু রেস্ট করব, দেন হচ্ছে বেরিয়ে পড়ব এক্সপ্লোর করতে। এখানকার ঘরগুলো দেখুন, এগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় চৌরা। মাটির তৈরি এই ঘরগুলোর উপর খড়ের ছাউনি মরুভূমির প্রচণ্ড গরমেও ভেতরটাকে একদম শীতল রাখে। গ্রামের প্রতিটি কোণ যেন একটি আর্ট গ্যালারি। কি চমৎকার দৃশ্য দেখেন, মরু অঞ্চলের একদম ন্যাচারাল বিউটি। এটা হচ্ছে একটি নলকূপ, মূলত মোটর দিয়ে আর কি নিচে থেকে পানি ওঠায়। আর দেখেন মরু অঞ্চলের ময়ূর, ওয়াও। এই লাইফটাই মূলত আমি দেখতে চেয়েছি, আর সেই সাথে আপনাদেরকে নিয়ে দেখব একসাথে, যার জন্যই আমি প্রায় 320 কিলোমিটার দূরে মিট্টি নামে একটা এরিয়াতে এসেছিলাম। সেখান থেকে আরও 20 কিলোমিটার দূরে 350 কিলোমিটার দূরে এসেছি শুধুমাত্র ডেজার্ট এরিয়া, মরু অঞ্চলের জীবনযাপন দেখানোর জন্য। এখানকার জীবন খুব সাধারণ কিন্তু বৈচিত্র্যময়। মানুষগুলো অত্যন্ত সহজ সরল এবং অতিথিপরায়ণ। তাদের প্রধান জীবিকা পশুপালন। সকাল হলেই পুরুষরা গবাদি পশু নিয়ে বেরিয়ে পড়ে, আর নারীরা ব্যস্ত থাকে সূচিকর্ম বা হাতের কাজের অপূর্ব সব নকশা তৈরিতে। আধুনিক সুযোগ সুবিধা কম থাকলেও তাদের মুখে যে তৃপ্তির হাসি, তা শহরবাসীদের জন্য এক বড় শিক্ষা। এখানে কথা বললে কিন্তু দারুণ একটা, অনেক গভীর। ওর ভেতরে হচ্ছে সাবমার্সিবল দেওয়া হয়েছে, সাবমার্সিবল দিয়ে পানি ওঠানো হয়, এরপরে ট্যাঙ্কি ভরে রাখে। আর এছাড়াও এখানে একটা প্রাকৃতিক ট্যাঙ্কি রয়েছে, যে এটা একটা ট্যাঙ্কার, আর এই ট্যাঙ্কারেও পানি ধরে রাখে, সেই সাথে এইদিকে পানি দিয়ে রাখে। এটা হচ্ছে যেই সব মরু অঞ্চলের পাখিগুলো আসে, ময়ূর, এছাড়াও বিভিন্ন পাখি আসে, সেই পাখিগুলোর জন্য। আর এখানে হচ্ছে তারা বৃষ্টির পানি জমে রাখে। এই যে এই ছাদটা দেখছেন না, এই ছাদের উপরে যে পানিগুলো জমে, এটার সাথে হচ্ছে পাইপ লাইন করা আছে, এটা এখন ভর্তি আছে। এটা 2019 সালে তারা তৈরি করেছে, এটা এখানে লিখে রাখছে। এখানে পুরো সারা বছরে তাদের মোটামুটি খাবারের জন্য যে পানিটা লাগে, সেই পানিটা এইখানে তারা জমানো রাখে আর কি। এটা নিচে স্টোরেজটা বানিয়ে রাখছে। कितना बड़ा है? ज़्यादा बड़ा? साल पानी चलता है। 1 সাল, ওকে। এখানে হচ্ছে মানে যেই পরিমাণ পানি ধরে রাখা যায়, এটা দিয়ে তারা 1 বছর চলতে পারে। পিনে কা, হ্যাঁ, পানের জন্য যে পানি লাগে সেটা তারা এখান থেকেই সংরক্ষণ করে। আর এ পানি পিনে কে লিয়ে সহি है, ও ওয়াশরুম বাথরুম इसके लिए। এখানে মোটরের মাধ্যমে যে পানিটা ওঠানো হয়, এটা হচ্ছে আসলে গোসল, ওয়াশরুম এগুলোর জন্য। তপ্ত দুপুরের রেশ কাটিয়ে মরুভূমি এখন শান্ত হতে শুরু করেছে। বিকেলের নরম আলোয় মরুভূমির এক দুর্গম গ্রাম, যেখানকার জীবনযাত্রা আজও আমাদের নাগরিক কোলাহল থেকে যোজন যোজন দূরে অবস্থিত। বিকেলের এই সময়েই শুরু হয় দিনের শেষ কাজ। উটের পিঠে সারি সারি মালপত্র চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের ভেতরে। বালির এই সমুদ্রে উটই একমাত্র ভরসা। ভারী সব মালপত্র, খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সরঞ্জাম সবকিছুই বয়ে নিয়ে যায় মরুভূমির এই জাহাজগুলো।
ঘন্টার পর ঘন্টা হেঁটে ওরা যখন ফিরে আসে তখন মনে হয় এক প্রাচীন সভ্যতার ছবি চোখের সামনে ভেসে উঠছে। এই যে এখানে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এটা হলো গুদ্দিয়ার গাঁওয়ের গার্লস স্কুলের কাজ চলমান রয়েছে, যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। আর ওই পাশটাতে একটা ছোট্ট বিল্ডিংয়ের অংশ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গুদ্দিয়ার বয়েজ স্কুল। এই যে এখন দেখা যাচ্ছে যেটা, এটি হচ্ছে বয়েজ স্কুল। মোর অঞ্চলের বিভিন্ন জায়গায় এরকম পানির জন্য রয়েছে সুব্যবস্থা। এটা মুসলিম চ্যারিটি থেকে এটার ব্যবস্থা করা হয়েছে। মানুষ এবং সেই সাথে জংলি কবুতর এছাড়াও বিভিন্ন পশু পাখি পানি পান করতে যেন পারে তাদের জন্য এই সুব্যবস্থা। মরু অঞ্চলের সেতু গাছ, উর্দু হচ্ছে দারাক্ত। ওয়াও, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমার এই সব এরিয়া ঘুরে। আসলে আমি কি বলবো, মরু অঞ্চল আমার সবসময়ই প্রিয়, কারণ আমি যখন প্রথম রাজস্থানের জয়সালমের এরিয়াতে ঘুরে বেরিয়েছি সেই সময়টাতে আমার সবচেয়ে ফেভারিট লিস্টে জায়গা করে নিয়েছে ডেজার্ট এরিয়া। বিশেষ করে স্যামস্যান্ডিউন্সে আমি ওইখানে তাঁবু করেছিলাম। আর আজকে চলে আসছি, এটা হচ্ছে থরপার্কার এরিয়া। প্রকৃতি এক এক জায়গায় এক এক রকম, কখনো আমি দেখাচ্ছি সমুদ্র, কখনো বা বরফ, স্নোতে ঢাকা পাহাড় পর্বত, আর এখন আছি মরুভূমিতে। ঘুরে ঘুরে দেখছি গুদ্দিয়ার গাঁওয়ের একটা অংশ। আমরা উপরে উঠে যাচ্ছি, আমাদের গেস্ট হাউসটা এই পাশটাতে, আর আমাদের সাথে রয়েছে লোকাল দুজন ভাই, ওনাদেরকে সাথে নিয়েই ঘুরছি। একটু আগেই জঙ্গলি খরগোশ দেখলাম, আর এই যে দেখেন আমি উপরের দিকে উঠছি আর পেছনের এরিয়াটা আস্তে আস্তে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। মরু অঞ্চল, শুধুমাত্র বিভিন্ন ঝোপঝাড় রয়েছে, বাবলা কাটা আর এটাকে কি যেন গাছ বলে আর কি। এই মুহূর্তে স্ক্রিনে যেই গ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুদ্দিয়ার সমর যে গাঁওটা রয়েছে, এটি পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে। তবে এখানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, দারাক্ত বলে গাছরে। আর দেখেন অনেক মানে ছোট ছোট করে ঘর টাইপের ঘর রয়েছে। আর এই যে এই দিকটাতেই রয়েছে হচ্ছে আমাদের গেস্ট হাউস। এটা না, এটার মতোই জাস্ট এইখানে এই গাছের আড়ালে পড়ে গেছে আমাদের গেস্ট হাউসটা। আমরা এই দিক থেকে নিচে থেকে আস্তে আস্তে উপরে উঠে এসেছি, যার ফলে এখন এখান থেকে পুরো গুদ্দিয়ার যে গ্রামটি রয়েছে এটি দেখা যায়। এখন আমি গ্রামের সবচেয়ে উঁচু একটি জায়গায় অবস্থান করছি। এখান থেকে পুরো গ্রামটা দেখা যাচ্ছে। মাটির তৈরি ছোট ছোট ঘর, সরু গলি আর মানুষ ও গবাদি পশুর সহাবস্থান, সব মিলিয়ে এক অনন্য জীববৈচিত্র্য। উপর থেকে দেখলে মনে হয় যেন বালুর উপর ছোট ছোট খেলনা সাজানো আছে। এটি যেন একটি ক্যানভাসের মতো। এখান থেকে এই নিস্তব্ধতা উপভোগ করার মতো অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। आपका जो गांव है, ये गांव कितना साल पुराना? ये मैं तो बचपन की यहीं पे रहता हूँ। अच्छा अच्छा, बहुत पुराना गांव है। बहुत भी पुराना गांव है। बिजली का कोई प्रॉब्लम है? नहीं, और नहीं। पानी का कोई? नहीं नहीं, बिजली का कोई नहीं है। अच्छा और पानी का है, हमारे पास ये जो कुएं है उसमें हम खारा पानी निकालते हैं। मीठे की नहीं है सहूलत, और में हम लोग लेके आते। बारिश का है, हाँ। फिर बारिश का ख़त्म हो जाता है, फिर हम लोग पैसे की लेके आते टैंकर। हम्म। गोदियार के अंदर सुमरा तकरीबन 300 350 है। ये खैर मुस्लिम भी है। 300 350 फैमिली है और बंदा है? नहीं, फिर तकरीबन 30-35 है। আচ্ছা, এখানে 30-35টা ঘরে প্রায় 300 350-র মতো মানুষ বসবাস করে। এখানে পানির সমস্যা থাকলেও লাকড়ির সমস্যা নেই। আপনারা দূরে দেখতে পাবেন দুইজন মহিলা এখানের মরু অঞ্চল থেকে লাকড়ি সংগ্রহ করে মাথায় করে নিয়ে যাচ্ছে। মরুভূমির রূপ বদলে যাচ্ছে, আর ঠিক এই সময়ই শোনা যায় এক অদ্ভুত ডাক। দেখুন, বালুর ঢিবির আড়ালে এক ঝাঁক ময়ূর ছুটাছুটি করছে।
সন্ধ্যার এই মায়াবী আলোয় ময়ূরের পেখম মেলানো কিংবা দৌড়ঝাঁপ এই রুক্ষ মরুভূমিকে এক নিমিষেই সজীব করে তোলে। প্রকৃতির কি অদ্ভুত বৈচিত্র্য, তাই না? করাচি থেকে মিঠি কিভাবে আসবেন? করাচির সোহরাবগড় বা ক্যান্টনমেন্ট এলাকা থেকে মিঠির সরাসরি লাক্সারিয়াস বাস পাওয়া যায়। মান্থাল সুপারফাস্ট, মরু এক্সপ্রেস এর মতো সার্ভিসগুলো বেশ জনপ্রিয়। করাচি থেকে মিঠি পৌঁছাতে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো সময় লাগে। সকাল সকাল রওনা হওয়া ভালো, যাতে বিকেলের মধ্যে মিঠি পৌঁছে রাতের প্রস্তুতি নেওয়া যায়। আমরা যে গেস্ট হাউসটাতে উঠেছি, এখানে হচ্ছে লোকাল খাবার তৈরি করা হয়েছে। बाजरा नहीं है, गंदम गंदम बोलते वो है। গন্দম, गंदम গম। আচ্ছা, এটা হচ্ছে গমের রুটি। প্রথম দিকে আমাদেরকে বলছিল আর কি বাজরার রুটি হবে, আর এই রুটির সাথে রয়েছে कड़ी। কারি। कड़ी कड़ी ये दही में होती है, बेसन। আচ্ছা, বেসন। আচ্ছা, এটা হচ্ছে কারি, আর এটা তো হচ্ছে गाजर, গাজর, चुबर। চুবর। कचरी कचरी नहीं बोलते वो कचरी वो है। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ কে? खीरार मत আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। ये घी। ঘি। আচ্ছা, আর রয়েছে হচ্ছে ঘি। আর এ কে? সেম। আচ্ছা, लस्सी, আর गाय की लस्सी। আর এটা হচ্ছে মানে এখানকার একদম পিওর খাঁটি দুধের লাচ্ছি। আরে ভাই, আসলে মরুভূমিতে এসে যে অথেন্টিক খাবার খাচ্ছে, এখানকার যে সবজিগুলো আছে ভেজিটেবল, মানে কোনো ধরনের আমিষের ছোঁয়া নাই, বাট প্রত্যেকটা খাবার এতটা অথেন্টিক আর এতটা টেস্টি, সত্যি বলে বোঝানো যাবে না। আর এমন রেয়ার এরিয়াতে এমন খাবার পাওয়াটা সৌভাগ্যের। আর সব কিছুর আয়োজন করেছে আমাদের ভাই, ওফ ফাহিম ভাই। অস্থির একদম, খাবেন তো হারিয়ে যাবেন। अरे ले 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 ले। আরে ভাই, পিওর একদম খাঁটি ঘি, যেটা এখানে তারা নিজেরাই তৈরি করছে। উফ, মাংস খেয়েছি পাকিস্তান আসার পরে, সেই অনুযায়ী কিন্তু আমার ওয়েট বাড়ে নাই, মেদ বাড়ে নাই। বাট আমি অন্য অন্য এরিয়াতে অল্প একটু মাংস খাইলেও আমার মেদ বাড়ে। তার একটা গোপন রহস্য হচ্ছে রুটি। অনেক বেশি ভাতের চেয়ে রুটি খেয়েছি, যার ফলে আমার মেদটা এখন তুলনামূলক স্বাভাবিক আর কি। রাত নেমেছে মরুভূমিতে। আকাশের তারাগুলো এখন অবিশ্বাস্য রকমের স্পষ্ট, আর মাথার উপরে খোলা আকাশ। সব মিলিয়ে আজকের রাতটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। শহরের যান্ত্রিকতা ভুলে প্রকৃতির খুব কাছাকাছি কাটানো এই মুহূর্তগুলো জীবনের আসল প্রাপ্তি। মরুভূমির এই নিস্তব্ধ রাত এখন আমার সঙ্গী। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী পর্বে ঘুরে দেখাবো মিঠির এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।